10 জনকে দিয়ে 100 জনের কাজ করানো যায়। চাকরিতে নিতাম, আমি নেই কেন? কারণ আমার প্রয়োজন নাই। কেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল ব্যবহার করা না শিখেন 2025-এ, আপনি বুঝতেছেনও না যে কি বিপদে আপনি পড়তে যাবেন। ইউক্রেনের যুদ্ধ বন্ধ হবে, সো চায়না জিতবে। ইজিপ্টের সিসি পতন হওয়ার একটা ভালো চান্স আছে। নেতানিয়াহুর ফল হবে ইসরায়েলে, বিকজ এটা তাদের অফিসিয়াল রিটেন প্রেডিকশন। এন্টায়ার নরওয়ের যে জিডিপি, তার থেকে বেশি অ্যামাউন্ট এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইনভেস্ট করতেছে। প্রশ্ন হচ্ছে আপনি কি ওই 10 জনের মধ্যে একজন হতে পারবেন কিনা? ডিপেন্ড করে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত এফেক্টিভলি ইউজ করতে পারেন। 2023-এর শুরুতে আমি যে প্রেডিকশনগুলো করেছিলাম, আপনি যদি এখন দেখেন দেখবেন তার প্রায় সবগুলোই সঠিক ছিল। 2025-এ কি হতে যাচ্ছে? প্রথমে বলবো আন্তর্জাতিক মহলে, তারপরে বলবো জাতীয় আঙিনায়, এবং তারপরে আমি পার্টিকুলারলি একটা বিষয়ের কথা বলবো যেটা আমি মনে করি ব্যক্তি প্রত্যেকটা যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চাচ্ছে, যে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, তাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট কাজ, যেটা আপনি যদি প্রতি সপ্তাহে আপনি যদি 4 ঘন্টা করে অথবা প্রতিদিন আপনি যদি অ্যাপ্রক্সিমেটলি হাফ অ্যান আওয়ার করে আপনি যদি করেন, এই বছরে আপনার অসাধারণ ক্যারিয়ার ডেভেলপমেন্ট অথবা বিজনেস ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। সেটা আমি বলছি লাস্টে। যখন প্রেডিকশন বলে আমি সবসময় এটা বলে নিই যে অনেকে বলে যে আপনি তো ভবিষ্যৎবাণী করতেছেন, জ্যোতিষী হয়েছেন। একেবারেই উদ্দেশ্যটা তা না। আমি একেবারেই অ্যাওয়্যার যে আমার সবগুলো প্রেডিকশনই ভুল হতে পারে। আল্লাহ ছাড়া কেউ জানে না ভবিষ্যৎ কি হবে। বাট আমাদের ফিউচারের ব্যাপারে আমরা যত বেশি এডুকেটেড প্রেডিকশন করব, তত বেশি আমি নিজেকে প্রিপেয়ার করতে পারবো। ডেফিনেটলি এখানে অনিশ্চয়তা থাকবে, বাট তার মানে এইটা না যে আমি কোনো কিছু প্রেডিক্ট করবো না, বা আমি এ পয়েন্টে দাঁড়িয়ে আছি, আমি BCD পয়েন্ট আমি কল্পনা করবো না, গিভেন দ্যাট আমাদের পাস্ট ট্র্যাক রেকর্ড। বিকজ আমি যত বেশি প্রিপেয়ার করবো, তত বেশি আমি অনিশ্চয়তা থাকলেও ঝুঁকির জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবো। সো লেটস জাম্প ইনটু ইট। প্রথমত সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মহলে বলতে গিয়ে আমি একটা রেফারেন্স আনতে চাই আমার প্রেডিকশনের থেকে। লেটস টক অ্যাবাউট ব্ল্যাক রক ভ্যানগার্ডের প্রেডিকশন। তারা কালেকটিভলি $10 ট্রিলিয়ন বেশি টাকা হেজ ফান্ড তারা বেসিক্যালি নিয়ন্ত্রণ করে, ইনভেস্ট করে, ইনভেস্টমেন্ট উঠায় ইত্যাদি। জাস্ট বোঝানোর জন্য যে $10 ট্রিলিয়ন কত বড় একটা অ্যামাউন্ট, যে পৃথিবীতে মাত্র 2টা দেশ আছে যাদের জিডিপি আসলে 10 ট্রিলিয়নের বেশি, তাদের বাকি সবার জিডিপি 10 ট্রিলিয়নের কম। আপনি যদি বাংলাদেশের জিডিপির সাথে 10 ট্রিলিয়ন কল্পনা করেন, তারপরে দেখবেন যে বাংলাদেশের জিডিপি কিছুই না। তারা এত অনেকগুলো দেশের জিডিপি যোগ করলেও $10 ট্রিলিয়ন হবে না। তাদের ইনভেস্টরদের সাথে ডিসকাস করে, তারা তাদের যে প্রেডিকশন 2025-কে নিয়ে, সেটা আবার তারা পাবলিশ করছে, পাবলিকলি পাবলিশ করছে যে 2025-এ তারা কি মনে করে মোটা দাগে কি হতে যাচ্ছে। এবং তাদের 2টা খুবই ইম্পর্টেন্ট প্রেডিকশন আছে। 1 নম্বর ইম্পর্টেন্ট প্রেডিকশন সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় যে টেক কোম্পানিগুলো আছে, ফেসবুক, মাইক্রোসফট, ইন্টেল ইত্যাদি, এই কোম্পানিগুলা কালেকটিভলি নরওয়ের যে জিডিপি, এন্টায়ার নরওয়ের যে জিডিপি, তার থেকে বেশি অ্যামাউন্ট এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইনভেস্ট করতেছে। তার মানে তারা প্রেডিক্ট করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অস্বাভাবিক রকম ডেভেলপমেন্ট হবে এবং ইনোভেশন হবে, এবং এমন কিছু আবিষ্কার আসবে যেটা সবাইকে তাক লাগাই দিবে। এবং সেই টেকনোলজিটা মিলিটারি সহ পৃথিবীর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যখন ইনভেস্টেড হবে, এইটা এমন কিছু নতুন ডিসরাপশন আনবে। একদিকে অপরচুনিটি আনবে, আরেকদিকে ডিসরাপশন আনবে, যেটার জন্য আমরা অনেকে প্রিপেয়ার্ড না। এটা তাদের অফিসিয়াল রিটেন প্রেডিকশন, খুবই ইজি প্রেডিকশন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন কিছু ডিসরাপশন আনবে, বিকজ এটার পিছনে এত বিশাল টাকা ইনভেস্ট করা হচ্ছে বাই দ্য ব্রাইটেস্ট মাইন্ড, পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষরা ইনভেস্ট করতেছে। আবার এটাতে আবার চায়না যা ইনভেস্ট করতেছে বা রাশিয়া যা ইনভেস্ট করছে তার বাইরে। সো পৃথিবীর একটা বিশাল মেধাবী পপুলেশন এবং টাকা যাচ্ছে হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিসার্চে। তো আমরা আশা করতেই পারি যে এই বছরে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন একটা জয়গান দেখব, এবং এমন কিছু আবিষ্কার দেব, এবং তার এমন কিছু ব্যবহার দেখব যেটা আসলে পৃথিবীতে বড় রকমের পরিবর্তন আনবে। এটা তাদের একটা ইম্পর্টেন্ট প্রেডিকশন। 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট প্রেডিকশন তাদের, সেটা হচ্ছে যে পৃথিবীতে সামনে গিভেন ডোনাল্ড ট্রাম্প আসতেছে, এবং তার এবার সিনেটে বিশাল পরিমাণে একটা তার দলের লোকজনই আছে বা গ্রহণযোগ্যতা অনেক বেশি। সো সে একটা অনেক বড় ক্ষমতা নিয়ে এবার আসতেছে। তো সে এমন কিছু পলিসি বা এমন কিছু প্রপোজিশন আনবে যেটা স্বাভাবিকভাবেই ইউএসের সাথে চায়নার টেনশন অনেক বাড়াবে, এবং ইউএসের সাথে চায়নার টেনশন যখনই বাড়বে, তখন সারা পৃথিবীর ইকোনমিতে একটা নতুন জোয়ার ভাটার সৃষ্টি হবে। অলরেডি তাদের মধ্যে টেনশন আছে, বাট সেই টেনশনটা আরও বাড়বে। এটা হচ্ছে ব্ল্যাক রকের 2টা ইম্পর্টেন্ট প্রেডিকশন। এবার আমি কি মনে করি, 1 নম্বর আমি যেটা মনে করি সেটা হচ্ছে পার্টিকুলারলি মুসলিমদের পয়েন্ট অফ ভিউ থেকে, ইউক্রেনের যুদ্ধ বন্ধ হবে এই বছর।
ইনশাল্লাহ। এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ হওয়ার কারণটা হবে যে ট্রাম্প যখনই ইউক্রেনের ফান্ডিং বন্ধ করে দিবে, সাথে সাথে রাশিয়ার সাথে ইউক্রেনের জেলেনস্কি বসতে বাধ্য হবে। যখনই বসতে বাধ্য হবে তখনই ইউক্রেন নেটো থেকে বের হয়ে যাবে, এবং সেটা হবে হচ্ছে কি আমেরিকার একটা বিশাল জিওপলিটিক্যাল পরাজয়। অন টপ অফ দ্যাট, আমেরিকা তাইওয়ানে আরও বেশি ইন্টারফেয়ার করার চেষ্টা করবে। তাইওয়ান হচ্ছে একদম চায়নার বর্ডারের একটা দেশ, ঠিক যেমন ইউক্রেন রাশিয়ার বর্ডারের একটা দেশ, এবং চায়না কোনোভাবেই তাইওয়ান ছাড়তে পারবে না। সো আমেরিকা যত বেশি তাইওয়ানকে নেয়ার চেষ্টা করবে, প্র্যাকটিক্যালি আমেরিকা তত বেশি চায়নার কাছে পরাজিত হবে। একইভাবে আমেরিকা যত বেশি চায়নার সাথে ট্যারিফ পড়ে যাবে, মিনিং চায়না থেকে যা কিছু আমেরিকাতে যাবে, আমেরিকা যত বেশি তার দাম বাড়াবে, তাতে আলটিমেটলি সাময়িক সময় চায়নার কিছু অসুবিধা হইলেও প্র্যাকটিক্যালি চায়না ওই জিনিসগুলো যেটা আমেরিকাতে বিক্রি করতো, সেই জিনিসগুলা চায়না আসলে আফ্রিকাতে বিক্রি করবে, এশিয়াতে বিক্রি করবে, অন্যান্য মার্কেটে বিক্রি করবে। সো চায়না জিতবে। ইউএসএ এবং চায়নার কনফ্লিক্ট যত বাড়বে, চায়না তত জিতবে, আমেরিকা তত হারবে। আমেরিকা যত ডোমেস্টিক প্রোডাকশনে যাবে, আমেরিকাতে দ্রব্যমূল্যের দাম তত বাড়বে, এবং ডেফিনেটলি আমেরিকাতে দ্রব্যমূল্যের দাম যত বাড়বে তার একটা আবার কনসিকুয়েন্স সারা পৃথিবীতে আছে। এবং এটাও বলা ইম্পর্টেন্ট যে আমেরিকার এবং ইউরোপে এবং কানাডাতে, তাদের নিজেদের দেশে কোনো সন্দেহ ছাড়াই, এটা পার্টিকুলার আমেরিকার ক্ষেত্রে সত্যি, রেসিজম বাড়বে। মানে আমেরিকাতে যে রেসিজম বাড়বে, আমেরিকাতে যে ইসলাম বিদ্বেষ বাড়বে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। কারণ ট্রাম্প যখনই এবার আসবে তখনই সে মুসলিমদের ব্যাপারে খুবই জঘন্য রকম বক্তব্য দেওয়া শুরু করবে, যে মুসলমানরা আসলে প্রবলেম, বা হিসপ্যানিকরা প্রবলেম, ব্রাউন স্কিনের মানুষজনই প্রবলেম। তো এইটা আস্তে আস্তে খুব তাড়াতাড়ি শুধুমাত্র মুসলিম বিদ্বেষ না, পুরাপুরি আপনার যে ইমিগ্রেশনের অ্যাগেনস্টে সে একটা চাপ দিবে। এটা সে তার নির্বাচনী প্রচারণায় বলছে, এবং এটা সে করবে। এবং মোটামুটি একটা সাইজেবল অংশকে সে জেলখানায় পাঠাবে, এবং আরেকটা সাইজেবল অংশকে সে বেসিক্যালি তার দেশে ফেরত পাঠাবে। এবং আমেরিকাতেও যারা থাকবে তাদের মধ্যে যারা অলরেডি অনেক বছর ধরে সিটিজেন পাসপোর্ট পেয়ে গেছে, তাদের জন্য হোপফুল এটা প্রবলেম হবে না, যদিও তারা রেসিজমের শিকার হওয়ার সম্ভাবনা আছে। স্পেশালি যারা মেয়েরা যারা হিজাব পরে, অথবা যারা ইসলামিক অ্যাটায়ার নিয়ে চলাফেরা করে বা মসজিদে যায়। বাট আমেরিকাতে বা ইউরোপিয়ান অনেক কান্ট্রিতেই ট্রাম্প আসার সাথে সাথে রেসিজম বাড়বে। এটা আমার একটা স্ট্রং প্রেডিকশন। বাট এট দ্য সেম টাইম আমি মনে করি যে নেতানিয়াহুর ফল হবে ইসরায়েলে, বিকজ ট্রাম্প ইসরায়েলি ফান্ডিং বন্ধ করবে না, বাট সে আরো ফার্দার যুদ্ধে হয়তো সে যাইতে চাবে না। কারণ এটা তো একটা নির্বাচনী প্রচারণা ছিল যে সে মানে আমেরিকার ইকোনমিকে স্ট্রং করতে চায়, এবং অ্যাট দ্য কস্ট অফ হোয়াট, যে আমাদের যত টাকা যুদ্ধে চলে যাচ্ছে বা আমেরিকান সেনারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, এইটার বিরুদ্ধে তার একটা স্ট্রং স্ট্যান্স আছে, যেটা আমি মনে করি যে মিডল ইস্টের মুসলিমদের জন্য আমরা সবাই চাই যে আমেরিকার যুদ্ধনীতি অ্যাটলিস্ট কমে আসুক, বন্ধ না হইলেও। তো সেই জায়গাটা থেকে দের ইজ এ গুড চান্স দ্যাট সে ইসরায়েলে ফান্ডিং করবে, বাট সে ইসরায়েলকে ফান্ডিং করলেও সে নেতানিয়াহুর যুদ্ধনীতিতে ফান্ডিং করবে না, বরং সে ইসরায়েলকে মোর অফ এটাকে সুরক্ষিত করার জন্য তার যে মানে ডিফেন্স মেকানিজমকে হয়তো সে স্ট্রং করার চেষ্টা করতে পারে। সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা। জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন, অথবা আপনি যদি বাংলাদেশে এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। অ্যাগেইন এটা বলা মুশকিল, এটার অপোজিটও হইতে পারে, বাট আমার কাছে মনে হয় যে মিডল ইস্টে এই সময় আমরা যদি আরব লীগের উত্থান দেখি, আমরা যদি ব্রিক্সের উত্থান দেখি, আমার কাছে মনে হয় যে আমরা সামনের 5-10 বছরে আস্তে আস্তে দেখব যে আমেরিকা খুব ধীরে ধীরে মিডল ইস্ট থেকে সরতেছে বা সরতে বাধ্য হচ্ছে। কারণ সিরিয়াতে যা হয়েছে সেটা ডেফিনেটলি আমেরিকা চায় নাই। প্যালেস্টাইনের এখনো যে প্যালেস্টিনিয়ান সাধারণ মানুষ যে হাল ছেড়ে দিচ্ছে না, এটা ইসরায়েলের অনেক বড় একটা ফ্রাস্ট্রেশন। এবং ইসরায়েল একদিকে এক্সপ্যান্ড করতেছে আমরা দেখতেছি, বাট ইন রিয়ালিটি তার তো এক্সপ্যান্ড করার মতো হিউম্যান রিসোর্স নাই। এবং আমেরিকার আজকে থেকে 20 বছর আগে যে ইকোনমিক স্ট্রেংথ ছিল, সেই ইকোনমিক স্ট্রেংথে আমেরিকার আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। কারণ চায়না যেভাবে আগাচ্ছে আমেরিকা ভাবে আগাচ্ছে না, আমেরিকার ইকোনমি খুব ভালো করতেছে না অ্যাজ আ হোল। এটা আমেরিকান ইকোনমিস্টদের কথা, এটা আমার কথা না। সো সেই জায়গাটা থেকে
ট্রাম্পের মতো একজন আস্তে আস্তে মিডল ইস্টে ফান্ডিং কমানোর দিকে চেষ্টা করবে। ডেফিনেটলি সে ইসরায়েলকে কখনোই ছাড়বে না, কারণ আমেরিকার ইসরায়েলের মধ্যে সম্পর্কটা একটা শরীরের মতো। সো সে ইসরায়েলকে ফান্ডিং করবে, বাট সে হয়তোবা ইসরায়েলের যুদ্ধবাজ পলিসিগুলোতে কম ফান্ডিং করবে, কারণ দ্যাট মিনস অ্যান এক্সপেনশন অফ দ্য ফান্ড। সেটা হয়তোবা সে করবে না, উইচ লিডস টু অ্যানাদার থিং। সেটা হচ্ছে সিরিয়াতে যেটা হয়েছে, আমি মনে করি যে একদিকে যেমন নেতানিয়াহুর পতন হবে, একদিকে যেমন ইউক্রেনে জেলেনস্কির পতন না হইলেও জেলেনস্কি থাকতে পারে, বাট ইউক্রেনের যুদ্ধ বন্ধ হবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি মনে করি, সেটা হচ্ছে কি ইজিপ্টের সিসি পতন হওয়ার একটা ভালো চান্স আছে। বিকজ আমরা যদি দেখি যে সিরিয়ার পরে নেক্সট ইন লাইন হচ্ছে ইজিপ্ট। সিরিয়াতে যেরকম একটা আপরাইজ আমরা দেখছি, ইজিপ্টে ওরকম একটা আপরাইজ হওয়ার সম্ভাবনা আছে। এবং যদি সিসির পতন হয়, যেভাবে সিরিয়াতে বাশার আসাদের পতন হয়েছে, সেটাও আমি মনে করি মুসলমানদের জন্য একটা বিজয় হবে। এটা 2025 হবে নাকি 2026 হবে এটা বলা মুশকিল, বাট আমার ধারণা যে এটা হওয়ার একটা বড় চান্স আছে। কারণ আমরা যদি দেখি যে মিডল ইস্টের কন্ট্রোলে এখন আছে চারটা শক্তি। একটা হচ্ছে টার্কি, একটা হচ্ছে মেইনলি সৌদি আরব, একটা হচ্ছে ইসরায়েল, একটা হচ্ছে ইরান। ইরান অলরেডি অনেক দুর্বল হয়ে গেছে কম্পারেটিভলি, স্পেশালি সিরিয়া হারানোর পরে ইরান দুর্বল হয়ে গেছে। ইসরায়েল আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, কারণটা হচ্ছে কি যে আমেরিকার ফান্ডিং ওইভাবে অ্যাগ্রেসিভলি আমেরিকা ফান্ডিং করবে না। দেন স্ট্রংগেস্ট দুইটা পাওয়ার হচ্ছে সৌদি আরব এবং টার্কি। সৌদি আরব এবং টার্কি যখনই অ্যালাইন্ড হবে, তখন তারা যেই কাজটা প্রথমে করবে আমার ধারণা সেটা হচ্ছে তারা সিসিকে অপসারণ করার চিন্তা করবে। দ্য মোমেন্ট সিসি অপসারিত হবে, তখন সাথে সাথে সিরিয়া এবং ইজিপ্টের একটা বড় অংশ প্যালেস্টাইন প্রেমী, এবং সেটা মুসলমানদের জন্য লং রানে ভালো। সাময়িক সময় সেটা ডিসরাপশন তৈরি করবে, রিস্ক তৈরি করবে। যেমন সিরিয়াতে একটা রিস্ক তৈরি হয়েছে। যে সিরিয়াতে কি রিস্ক তৈরি হয়েছে, বোধ সিরিয়া এবং লিবিয়াতে রিস্ক আছে। কি রিস্ক আছে? সিরিয়া লিবিয়া কি মোর সৌদি আরব এবং টার্কির দিকে যাবে, নাকি এই দেশ দুইটা মোর ইসরায়েল এবং আমেরিকার দিকে যাবে? এটা একটা রিস্ক আছে। বাট দেন অ্যাগেইন, যতক্ষণ এখানে বাশার আল আসাদের মতো লোক ছিল, এটা কনফার্ম মুসলিমদের হাতের বাইরে ছিল। মুসলমানদের জন্য এটা ভালো কিছু ছিল না। সো ইটস মোর অফ, আপনি যখন ব্যবসা শুরু করবেন এটা রিস্ক আছে, কিন্তু আপনি যদি ব্যবসা শুরু না করেন, আপনার মানে বিশাল রকম কোনো অপরচুনিটি আপনার সামনে আসবে না। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে যে মিডল ইস্টের যে ম্যাপ, সেই ম্যাপে আশা করি এবং দোয়াও করি যে সৌদি এবং টার্কির যে থিঙ্ক ট্যাঙ্কগুলা তারা একসাথে কাজ করুক, এবং একসাথে কাজ করাটা মুসলমানদের জন্য অবশ্যই অপেক্ষাকৃত ভালো। কারণ এর থেকে ভালো কোনো স্টেক হোল্ডার মানে মুসলিমদের ফরে এখন নাই। নট দ্যাট টার্কি অথবা সৌদি আরবের কোনো মানে ক্রিটিসিজম নাই, অবশ্যই ক্রিটিসিজম আছে, বাট মুসলিমদের জন্য এর থেকে ভালো, কম্পারেটিভলি অপেক্ষাকৃত ভালো আর কোনো লিডারশিপ নাই। কারণ এর অল্টারনেটিভ হচ্ছে ইরান এবং ইসরায়েল, যাদেরকে সাপোর্ট করা ডেফিনেটলি মুশকিল। এটা হচ্ছে কি যে আন্তর্জাতিক মহলে কোন কোন জিনিসগুলা আমার কাছে মনে হয় যেটা ইম্পর্টেন্ট। এবার আমি যদি জাতীয় ইস্যুতে আসি, আমি মনে করি জাতীয় ইস্যুতে বাংলাদেশে 2025 ইলেকশন হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। বাংলাদেশের ইকোনমি খুব ভালো করবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখি না। বাংলাদেশের ইকোনমি গত Q4 যেরকম ছিল, আমার ধারণা মানে এই 4 নম্বর কোয়ার্টারে যা ছিল, আমার ধারণা 2025 সালে এরকমই থাকবে। এটা খুব র্যাপিডলি ভালো করার কোনো সম্ভাবনা নাই। আশা করা যায় যে কারেন্ট গভর্নমেন্ট অ্যাটলিস্ট খুব বেশি কোনো নতুন করাপশনে, এখন পর্যন্ত খুব বড় কোনো করাপশনের কথা আমার জানা নাই এই গভর্নমেন্টের ব্যাপারে। হোপফুলি তারা খুব বেশি কোনো করাপশনে যাবে না, যেটা আগের সরকারের একটা বড় কমপ্লেন ছিল। বাট সেইং দ্যাট, আমি মনে করি আমাদের দেশে পাবলিক সিকিউরিটির যে একটা ক্রাইসিস আছে গত 3 মাসে আমরা দেখতেছি, এই পাবলিক সিকিউরিটির ক্রাইসিস থাকবে। এর একটা বড় কারণ হচ্ছে গিয়ে যে আমাদের যে ওভারঅল আমরা গত 3 মাসে যেই একটা পাবলিক সিকিউরিটি ক্রাইসিস আমরা দেখছি, যেই কারণে যা কিছু হয়েছে তাই হবে। আমার ধারণা যারা খুব বেশি তাড়াতাড়ি নির্বাচন করতে চাচ্ছে, তারা বাংলাদেশে রমজানের পর থেকেই বা কোরবানির পর থেকে তারা ইভেন হরতাল পর্যন্ত দিতে পারে, এবং তারা খুব অ্যাগ্রেসিভলি নির্বাচনের জন্য প্রেশার দিতে থাকবে। 2026 হয়তো ইলেকশন হইলেও হইতে পারে। যদি আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি ইয়াহিয়ামিন মনে করি ইলেকশন বাংলাদেশ আরো পরে হওয়া উচিত, বাট আমি যেটা মনে করি সেটাই হবে, বাট আমি যেটা চাই সেটা হবে, বাট এরকম না। তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের মে জুনের পর থেকেই যারা ইলেকশন করতে চাচ্ছে তারা বড় জোরে সোরে প্রেশার দেওয়া স্টার্ট করবে গভর্নমেন্টকে, এবং তারা হরতাল পর্যন্ত দিতে পারে। এবং এই বছরের শেষ 6 মাস আমরা অনেক হরতাল বা অনেক সংঘর্ষ দেখতে পারি, কারণ একটা গ্রুপ স্ট্রংলি চাবে ইলেকশন খুব দ্রুত দেওয়া হোক, এবং তারা তাদের যুক্তিগুলো তুলে ধরবে, যেটা একটা অনির্বাচিত গভর্নমেন্ট অ্যান্ড সো অন। এটা নিয়ে হয়তো আমি একটা ডিফারেন্ট পডকাস্ট করতে পারি আরেকজন এক্সপার্টকে নিয়ে, যে ইলেকশন কবে হওয়া উচিত ইত্যাদি, সংস্কার ভার্সেস ইলেকশন অ্যান্ড সো অন, সেটা আলাদা পরের কথা। কিন্তু আমি যেটা মনে করেছি যে এই বছর ইলেকশন হবে না, অ্যাট দ্য সেম টাইম এই বছর বাংলাদেশের ইকোনমি খুব ভালো করবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখি না।
বা আমি যতজন যারা বাংলাদেশের ফিন্যান্স অথবা ইকোনমিক্স নিয়ে হাই লেভেলে কাজ করে যতজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, তারা কেউই আমাকে এরকম কোনো আশার আলো দেখায় নেই। তো আমার কাছে মনে না মানুষ ইকোনমি ভালো করবে। ইকোনমি ভালো করবে না, এটা আরেকটা বড় বাস্তবতা যেটা, সেটা হচ্ছে তার মানে চাকরির বাজার খুব বেশি বাংলাদেশে ভালো থাকবে না। এই বছরের লাস্টের দিকে যেরকম ছিল সেরকমই থাকবে। তবে হ্যাঁ, আমরা গভর্নমেন্ট লেভেলে করাপশন কম দেখব, মানে বা আশা করা যায় টাকা পাচার কম হবে, যেটা আমরা আগের 5-10 বছরে দেখছি, সেটা আমরা আশা করতে পারি বা দোয়া করতে পারি বা চাইতে পারি। কিন্তু আমাদের র্যাপিডলি ইলেকশনও হবে না, ইকোনমিও র্যাপিডলি গ্রো করার কোনো সুযোগ নাই, কারণ এখন আমাদের ব্যাংকের যে অবস্থা সেটা খুবই নাজুক, এবং আমাদের জব মার্কেট হঠাৎ করে খুব ভালো হবে অথবা বিদেশ থেকে হঠাৎ করে বিশাল ইনভেস্টমেন্ট আসবে সে সম্ভাবনা কম। হ্যাঁ, তবে এটা ঠিক যে IMF অথবা ওয়ার্ল্ড ব্যাংক এদের কিছু ইনভেস্টমেন্ট ডেফিনেটলি আসতে পারে, বাট সেই ইনভেস্টমেন্টগুলো আসলে আমাদের দেশের ইকোনমি অনেক ভালো করবে সেটা না, সেটা হয়তো একটা আমাদেরকে কিছু লেভারেজ দিবে। আমরা যদি আমাদের সাথে ভারতের সম্পর্ক বলি, আমাদের সাথে ভারতের সম্পর্ক খুব স্টেবল হবে এরকম সম্ভাবনা আমার কাছে মনে হয় না নাই। আবার আমাদের সাথে মিয়ানমারের যে টেনশন যা কিছু চলতেছে, সেই টেনশনও এই বছর খুব বেশি সহজ সমাধান আমার মনে হয় না, বরং আমাদের বোধ সীমান্তে ইন্ডিয়ার সাথে এবং আরাকান মায়ানমারের সাথে দুই সীমান্তেই আমাদের হয়তোবা টার্ময়েল আরও বাড়বে, এটা আমার একটা আশঙ্কা। অল ইন অল এই বছর বাংলাদেশে মানে জাতীয় ক্ষেত্রে ওভারঅল সিচুয়েশনটা আমি বলবো যে ওভারঅল খুব ভালো কিছু হবে আই ডাউট। এবং আমার কাছে মনে হয় যে এই বছর ওভারঅল জমির দামও খুব বেশি বাড়বে না, জমির দাম যা ছিল সেখানেই থাকবে, গ্রো করবে না। ইটস সিম্পলি অ্যাগেইন বিকজ খুব বেশি ইনভেস্টমেন্ট আসবে না, মানুষের মধ্যে অনেক বেশি অপটিমিজম আসবে না, এবং মানুষ মনে করবে আচ্ছা একটু দেখি। এবং বাংলাদেশের শেয়ার মার্কেটও এই বছর খুব ভালো করবে আমার মনে হয় না, এটা মোর অফ এই লাস্ট কোয়ার্টারে যেরকম করছে সেরকমই থাকবে, এটা আমার ধারণা। যদিও শেয়ার বাজারে কিছু মানুষ বলছে যে শেয়ার বাজার অনেক ভালো করতে পারে কোয়ার্টার 2 থেকে, জুনের সময় থেকে বা তারপরের সময় বাংলাদেশের শেয়ার মার্কেট অনেক ভালো করতে পারে, এটা কয়েকজনের প্রেডিকশন, বাট আমি শিওর না। আমার কাছে মনে হয় যে হয়তো শেয়ার বাজার খুব ভালো নাও করতে পারে। আমি যদি এবার একদম লাস্ট পয়েন্টে আসি, যে আমি পার্টিকুলারলি কি মনে করি যে এই বছরে আমি আপনি কোন জিনিসটা করতে পারি যেটা রিমার্কেবলি আমার লাইফে, আমার ক্যারিয়ারে, আমার বিজনেসে, আমার জব প্রোফাইলে সিগনিফিকেন্টলি ভ্যালু অ্যাড করতে পারে, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলগুলো নিয়ে কাজ করেন, শেখেন, হোমওয়ার্ক করেন, প্রতিদিন চ্যাটজিপিটির সাথে কথা বলেন, টুলগুলো বোঝার চেষ্টা করেন, প্রতিদিন আধা ঘন্টা করে আপনি এই কাজটা করেন, সপ্তাহে অন্তত 4 ঘন্টা আপনি এটার জন্য সময় দেন। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল ব্যবহার করা না শিখেন 2025-এ, আপনি বুঝতেছেনও না যে কি বিপদে আপনি পড়তে যাবেন। আপনার সাথেই যেই ছেলেটা বা যেই মেয়েটা আপনার বয়সী, আপনার কনটেক্সটে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালো চালাইতে পারে, উইদিন 2-3 ইয়ার্স আপনি দেখবেন সে অনেক আগায় গেছে, আপনি অনেক পিছিয়ে গেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে একটা প্রেজেন্টেশন বানাবেন, আপনি পিএইচডি করতে যাচ্ছেন, আপনি অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছেন, যে কোনো ইস্যুতে আপনি যত ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানবেন এবং এটার এথিক্যাল ইউজ জানবেন, তত বেশি আপনার নলেজ এবং ভান্ডারে এবং আপনার কর্মদক্ষতায় আপনি একটা মানে বিরাট বেগবান হইতে পারবেন। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক টুল আসতেছে এবং আমরা এই ব্যাপারে একদমই অ্যাওয়্যার না। আমি যত বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ঢুকতেছি, আমি দেখতেছি যে একদিকে এটা অনেক মানুষের চাকরি থাকবে না, আরেকদিকে কিছু মানুষ এই অপরচুনিটিটাকে যখন ব্যবহার করা শিখবে ঠিক মতো, তারা খুব তাড়াতাড়ি আগায় যাবে। আপনি কন্টেন্ট ক্রিয়েটর করতে চান, আপনি নতুন বিজনেস করতে চান, আপনি যা করতে চান, আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আপনি ভালো মতো আপনি বোঝেন, এটার যতগুলো টুল আসতেছে, আপডেট আসতেছে, প্রতিদিন জাস্ট আধা ঘন্টা করে যদি আপনি আপনার ট্র্যাকে, আপনার ফিল্ডে, আপনার পড়াশোনার জায়গায়, আপনি একাডেমিক হন, বিজনেসম্যান হন, আপনি একজন রেগুলার সরকারি বেসরকারি যেই চাকরি করেন, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি প্রতিদিন আধা ঘন্টা করে ইউজ করেন, স্টার্ট উইথ দ্য বেসিক, চ্যাটজিপিটি দিয়ে ফ্রি, এটা দিয়ে স্টার্ট করেন। তারপরে আস্তে আস্তে ক্যানভাতে যান, আস্তে আস্তে আপনি অন্যান্য টুল ব্যবহার করতে পারেন, আস্তে আস্তে আপনি ফেসবুকের লামা ইউজ করতে পারেন, অনেক কিছু ইউজ করতে পারেন, বাট আপনি স্টার্ট করেন। বিকজ আমি এখনও দেখি যে বাংলাদেশে বেশিরভাগ সেটা স্টার্টই করতেছে না, এটাকে আমরা খুব আন্ডার এস্টিমেট করতেছি। বাট আমরা হঠাৎ করে দেখবো যে কোম্পানিরা খুব বেশি মানুষকে রিক্রুট করতেছে না, অথবা আমি অনেক জায়গায় জব অ্যাপ্লাই করতে গিয়ে আমি দেখতেছি অনেক কিছু আমি বুঝতেছি না, কারণ চ্যাটজিপিটির কারণে অনেক কিছু এত স্পিড আপ করে গেছে যে আমি পিছায় পড়ে গেছি। কিছু বুঝার আগে আমি দেখবো যে আমি পিছায় যাচ্ছি। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যেই হন, আপনি চ্যাটজিপিটি অথবা এআইয়ের যে বিভিন্ন টুলস, এগুলো আমাদের শেখাটা এখন আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটা মৌলিক কাজ হয়ে গেছে, যেটা আমরা ফ্রিতেই করতে পারি, কিন্তু এটাকে আমরা খুব আন্ডার এস্টিমেট করতেছি। এবং আন্ডার এস্টিমেট করাটা আমাদের জন্য খুব
মানে একসময় কান্নাকাটি করলেও লাভ হবে না, কারণ আপনি দেখবেন যে আপনার আশেপাশের মানুষ কয়েকজন এত আগায় গেছে। রিসেন্টলি একটা ছোট্ট একটা অর্গানাইজেশন, একটা সফটওয়্যার ফার্মের সাথে কথা হচ্ছিল, বাংলাদেশের একটা ছোট্ট সফটওয়্যার ফার্ম। তার মালিক আমাকে বলতেছিল যে ভাইয়া এই বছর আমি 6টা মানুষকে হায়ার করতাম, চাকরিতে নিতাম, আমি নেই। কেন? কারণ আমার প্রয়োজন নাই। কেন? কারণ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই 6টা যে ছেলেকে আমি নিলাম না, এই 6টা ছেলেকে না নেওয়ার জন্য তারা 6টা পরিবার কিন্তু দাঁড়াইলো না। কেন দাঁড়াইলো না? কারণ আমি ওই 6টা ছেলেকে আমি যে টাকা দিতাম, তাদের হয়তো বা স্যালারি হয়তো কথা সবারটা মিলায় হয়তো 50,000 করে 3 লাখ টাকা, আমি সেখানে মাত্র 20-30 হাজার টাকা ChatGPT-কে দিয়ে কিন্তু আমি কাজ করাই ফেলতেছি। সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা। জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশে এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। এবং এই যে বাস্তবতাটা, সে বলতেছিল যে একদিকে আমার কাছে খারাপ লাগতেছে আমি 6টা লোককে নিলাম না, আরেকদিকে আমি চিন্তা করতেছি আমার ইনভেস্টার, আমি ব্যবসা শুরু করছি প্রফিট করার জন্য, এটা তার আমি কোনো আনএথিক্যাল কাজ করতেছি না, আমি এটা টুল ব্যবহার করতেছি। এই যে বাস্তবতা, এটা মাত্র এই বছরই 2024-এ যদি এই অবস্থা হয়, 2026-27-এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গ্রোথ হচ্ছে, সেখানে আপনি দেখবেন যে হঠাৎ করে কিছু মানুষ অনেক টাকা আয় করে ফেলতেছে, এথিক্যালি আয় করে ফেলতেছে। আপনি তারা বেআইনি বলতে পারবেন না, কিন্তু দেখা যাচ্ছে যে 10 জনকে দিয়ে 100 জনের কাজ করানো যায়। প্রশ্ন আছে আপনি কি ওই 10 জনের মধ্যে একজন হইতে পারবেন কিনা। ডিপেন্ড করে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত এফেক্টিভলি ইউজ করতে পারেন, কত অপরচুনিটি আপনি সেটার মাধ্যমে বের করতে পারেন, কতটা আপনি স্কিল আপ করতে পারেন। সো এইটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি 2025 আমি বলছি 2025-এ যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইনভেস্ট করবে, সময় ব্যয় করবে, নিজেদেরকে ওই স্কিলটা ভালো মতো শিখাবে, টুলসগুলো শিখাবে, সে অবশ্যই জিতবে। এটা তাকে হেল্প করবেই। আর যারাই মনে করবে না এগুলা কি দরকার নেই, আমি আমার যেভাবে এত বছর জীবন চালাইছি ওইভাবেই চলবো, কোনো সমস্যা নাই, বাট এটা আপনার সময়ের সাথে আপনার ঝুঁকি বাড়াবে। সো যাদেরই বয়স স্পেশালি বিটুইন 25 থেকে 35, স্পেশালি এই বয়সে, তাদেরকে আমি বলবো ভাই প্রতিদিন আধা ঘন্টা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ঘাটাঘাটি করেন, টুলসগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, বোঝার চেষ্টা করেন যে সে কোথায় যাচ্ছে, কতটা আপডেটেড সে হয়ে গেছে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতটা আগাচ্ছে, আপনি এটা যদি একটা ঘোড়া হয়, এই ঘোড়ে আপনি যদি উঠতে পারেন তাহলে আপনিও তার স্পেসের সাথে অনেকটাই আগায় যাবেন। সবাইকে 2025 সালের জন্য শুভকামনা।